আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতু। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো হয়তোবা তোমাদের এখন দ্বিতীয় সাময়িক পরীক্ষা হচ্ছে। আশা করি তোমরা সকলে অনেক ভালো পরীক্ষা দিচ্ছ। যদিও বা দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য আমাদের কিন্তু কোনো পরিকল্পনা ছিল না, তবে তোমাদের পিএসসি পরীক্ষার জন্য কিন্তু আমরা সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ। তোমাদের পিএসসি পরীক্ষা যাতে ভালো হয় সেজন্য কিন্তু আমরা সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে আমি তোমাদেরকে তোমাদের প্রাথমিক বিজ্ঞানে আমরা কিভাবে ক্লাস নেব সেই সম্পর্কে একটু আলোচনা করব। তোমাদের প্রাথমিক বিজ্ঞান সম্পর্কে আমরা কিভাবে ক্লাস নেব, কি সমাচার, কোন বিষয়ে কে নেবে, এই বিষয় নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। আর তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দেবো যাদের এখনও দ্বিতীয় সাময়িক মূল্যায়ন হয়নি। বার্ষিক পরীক্ষার জন্য কিছু তোমাদের হচ্ছে আলোচনা করে তোমরা এক কথায় এই ভিডিওটা তোমাদের প্রাথমিক যারা পঞ্চম শ্রেণীতে পড়ো, যারা এখনও হয়তো বিজ্ঞান বই হাতেই নাওনি, তাদের জন্য আমি বানাচ্ছি। অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, এজন্য তোমরা দেখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আশা করা যায় এবার পিএসসি পরীক্ষা ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। আবহাওয়া সব কিছু যদি ভালো থাকে ইনশাল্লাহ এবার তোমাদের কিন্তু পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো দেখো, তোমাদের পিএসসি পরীক্ষায় কিন্তু সিলেবাস কোনোভাবেই শর্ট করা হয়নি। তোমাদের কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা বিষয়েরই কিন্তু কি আলোচনা আছে। দেখো, সূচিপত্র তোমাদের সামনে একটা সূচিপত্র আছে। এখানে সূচিপত্র দিয়ে খেয়াল করো যে প্রথম অধ্যায় আমাদের পরিবেশ, দ্বিতীয় অধ্যায়, টোটালি 14টা অধ্যায় আছে। টোটাল অধ্যায় তোমাদের 14টা ভিডিও দেওয়া হবে। অনলি অন এটা তোমাদের দেওয়া হবে মাত্র তোমাদের এক মাসের ভেতরে তোমাদের এই 14টা অধ্যায় একদম কমপ্লিট করা হবে আশিক স্মার্ট স্কুলে। তো তোমরা কিন্তু হচ্ছে গান সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমাদের যারা ক্লাস নেবে আমার স্মার্ট স্কুলে তাদেরকে বলবে। আমি যদি থাকি আমাকে বলবে অবশ্যই, তোমরা যাতে আমি পরবর্তী তোমাদের সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। শুধু তোমাদের বইয়ের ভিতরে আবদ্ধ রাখবো না, তোমাদের বিভিন্ন রকমের পিএসসি বোর্ড সমাধান করব। এছাড়াও তোমাদের পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি ইতিমধ্যেই। আমাদের প্রকাশনা আশিক স্মার্ট স্কুল অ্যান্ড ক্লাস 9-10 ম্যাথড মিলে একটা বই তৈরি করেছে তোমাদের প্রাথমিক বিজ্ঞান নিয়ে। এখানে কিন্তু তোমাদের বইয়ে অত্যন্ত মানে যেগুলো পরীক্ষায় আসে, প্রায়শই পরীক্ষায় দেখা যায়, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ওখানে রয়েছে। যাই হোক, তোমাদের ওখানে তোমাদের হচ্ছে যদি অনলি অন তোমরা বর্ণনামূলক প্রশ্ন চাও বা সৃজনশীল প্রশ্ন চাও, ওটা বোধ হয় তোমাদের ওখানে 5-7টা পেজ আছে। টোটালি ওখানে তোমাদের 50 টাকা ব্যয় হলে একদম ক্লিয়ার হয়ে যাবে। যদিও বা আমি তোমাদের ওই সকল বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করবো, এই জন্য তোমাদের কেনার কোনো প্রয়োজন পড়বে না। তো তোমরা সেই পর্যন্ত আমাদের সাথে থাকবে। প্রত্যেকটা অধ্যায় শেষে আমরা সেই গুরুত্বপূর্ণ পিডিএফটা তোমাদের কাছে দিয়ে দেবো অবশ্যই। আর আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের আমাদের পরিবেশ, এটা নিয়ে আলোচনা করব। আমি আমি এমডি আশিক হোসাইন আলোচনা করব তোমাদের হচ্ছে আমাদের পরিবেশ নিয়ে। ওকে, তো চলো আমাদের পরিবেশ নিয়ে একটু আলোচনা করি। পরিবেশ তো আমরা সকলে চিনি, আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে কিন্তু আমাদের পরিবেশ, ঠিক আছে, তা নিয়ে কিন্তু আমাদের পরিবেশ। তো সেম প্রসেসে স্যার আমি ওই পরিবেশ নিয়ে আজকে আলোচনা করব, যদিও বা পরিবেশ নিয়েই আলোচনা করব। দেখো, তোমাদের সামনে কিন্তু একটা তোমাদের বইয়ের প্রথম পেজ চলে আসছে। প্রথম পেজে তোমাদের এখানে দেখো লেখা আছে আমাদের পরিবেশ, জীব ও জড় বস্তুর মধ্যকার সম্পর্ক। জীব তো আমরা চিনি, তাই না প্রিয় শিক্ষার্থীরা? জীব আমরা চিনি না? মেজর প্রবলেমলি আমরা কি জীব চিনি? অবশ্যই কিন্তু আমরা জীব চিনি। দেখো এখানে খেয়াল করো, এটা কি মানে অবশ্যই এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল করবে যে এখানে একটা তোমাদের মার্ক অফটা একটু প্রবলেম হচ্ছে। দাঁড়াও, মার্ক অফটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নাই। মার্ক অফটা আমরা ক্লিয়ার করব, মার্ক অফ সহ। দেখো এখানে তোমরা খেয়াল করছো যে এখানে একটা চিত্র আর তোমার এখানে একটা চিত্র, ক্লিয়ার? আচ্ছা, এখন তোমরা একটু অ্যানালাইসিস করে বলো তো জীব ও জড়বস্তুটা কি। পঞ্চম শ্রেণীতে উঠেছো, এটা কিন্তু ক্লাস 1-2 পড়া যে জীব আর জড়টা কি। জীব হচ্ছে যার জীবন আছে তাকে কি বলা হয়? জীব বলা হয়। এখন তোমরা যদি এখন খেয়াল করো তুলনামূলকভাবে এখানে যা আছে টোটালি কি জীব না? আচ্ছা, টোটালি জীব। আর এখানে কি আছে? টোটালি কি জড়? টোটালি কি এখানে কি জড়? নো, তোমার ধারণা পুরাই ভুল। এখানে টোটালি জড় নয়। এখানে জড় হচ্ছে কোনগুলা দেখো, এখানে জড় হচ্ছে অনলি অন। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা রিক্সা দেখছো তো? এই যেটা হচ্ছে একটা রিক্সা,
এই যে তোমাদের হচ্ছে বাস, যেখানে একটা কার দেখতে পাচ্ছে, যেখানে একটা দেওয়াল দেখতে পাচ্ছে, বিল্ডিং দেখতে পাচ্ছে, এগুলো কিন্তু জড়ো। এই রাস্তা জড়ো, এগুলো কিন্তু জড়ো। যেখানে একটা ময়লা পড়ে আছে, এগুলো কি সব জড়ো। যার জীবন নেই তাকে জড়ো বলা হয়, এক কথা এটা মনে রাখবে। কিন্তু এখানে তোমার মানুষের কি জীবন নেই? হ্যাঁ, মানুষের জীবন আছে, তাহলে মানুষ কি জীব? অর্থাৎ যার জীবন আছে সে জীব, আর যার জীবন নেই সে হচ্ছে কি জড়ো। এগুলো মনে রাখো। তাহলে কিন্তু জীব এবং জড় তোমরা বুঝতে পারছো কি না একটু বলো। যাই হোক, খেয়াল করো এখানে। এখানে জীব কিভাবে জড়ের ওপর নির্ভরশীল। আচ্ছা, আমরা কি? এখন আর নিজের কাছে প্রশ্ন করো, তুমি মানুষ, আমরা মানুষ, আমরা আসলে কি? আমরাও তো হচ্ছে এক প্রকার কি জীব নয়? আমরাও কিন্তু কি, আমরাও জীব, আমরাও আমরাও জীব। আমরা কিভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল? দেখো, বাজার থেকে তোমার আব্বু মাছ কিনে আনে, সেটা কি? মাছটা কি? মাছটা কি? মাছটা কি আমাকে কি কিছু বলতে পারবে? জীব কিভাবে জ্বরের ওপর নির্ভরশীল? মাছটা কি? মাছটা হচ্ছে জীব, মাছটা হচ্ছে জীব। আচ্ছা, আমরা কি তোমার আব্বু বাজারে যায় কিসে? হয়তো বা কেউ হয়তো বা সাইকেলে যায়, কেউ মোটর সাইকেলে যায়, ইত্যাদি যায়, তো কেউ হেঁটেই যায় স্বাভাবিকভাবে। আমরা যানবাহনে চড়িত, সেই যানবাহনটার ওপর আমরা নির্ভরশীল। তারপরে তোমার হচ্ছে বাড়িটা, আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িটাও কিন্তু একটা জড়ো। আমরা বাড়িতে থাকি, এটাও কিন্তু একটা কি, আমরা বাড়ির ওপর নির্ভরশীল। আমরা আসবাবপত্র তৈরি করি, এটাও কিন্তু জড়ো। তারপরে আর কীভাবে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু জড়ের ওপর নির্ভরশীল। এই যে তোমরা বই পড়ছো, বইটা কি একটা জড়ো? কলমটাকে যেটা দিয়ে লেখছো সেটা কি একটা জড়ো? এগুলো কিন্তু একটা জড় পদার্থ। এই জন্য মানুষ মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়ের ওপর নির্ভরশীল, এটা মনে রাখবে। ক্লিয়ার? আচ্ছা, জীব, জীব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল, এই বিষয়টা তোমরা আরও উপরের শ্রেণীতে জানতে পারবে। এখন তো তোমরা আমি যেভাবে বলে যাচ্ছি, সমস্যা নাই। বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন, দেখো তোমরা নিচে একটা মানে কাজ দেওয়া আছে, এখানে বলা হয়েছে জীব, মানুষ, অন্যান্য প্রাণী, উদ্ভিদ। ঠিক আছে, বেঁচে থাকার জন্য যে জড় বস্তুর প্রয়োজন, মানে যে জড় বস্তুর প্রয়োজন, বেঁচে থাকার জন্য যে জড় বস্তুর প্রয়োজন। মানুষের জন্য কি জড় প্রয়োজন, কেউ কি বলতে পারবে? ধরলাম আমি যানবাহন প্রয়োজন, বাড়িঘর প্রয়োজন, বই প্রয়োজন, কলম প্রয়োজন। এখানে লিখলে প্রথমে প্রথমে তোমরা লিখতে পারবে না, তোমরা এটা লিখে নাও। ওকে, তোমরা এটা লিখে নাও। তারপরে হচ্ছে আমি মুখে দিয়ে বলছি, তোমরা একটু লিখে নিও। দেখো কি প্রয়োজন মানুষের জন্য? বাড়ি প্রয়োজন, বাড়ি প্রয়োজন, এটা লিখে নাও। বাড়ি প্রয়োজন, মানুষের জন্য কি প্রয়োজন? বাড়ি প্রয়োজন, বাড়ি প্রয়োজন, মানুষের জন্য বাড়ি প্রয়োজন। আচ্ছা, বাড়ি প্রয়োজন বুঝলাম। তারপর হচ্ছে গাড়ি প্রয়োজন, গাড়ি বা যানবাহন যেটাই বলো, বাড়ি, গাড়ি। তারপরে হচ্ছে তোমার পোশাক, তারপরে হচ্ছে তোমার বই, খাতা, কলম ইত্যাদি ওখানে লিখে দিবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে যে তোমার হিসাবটা আসছে সেটা হচ্ছে, আমরা তো হচ্ছে মানে মানুষের কি প্রয়োজন জড় আমরা বুঝলাম, অন্যান্য প্রাণীর কি প্রয়োজন। আচ্ছা, তোমার গরুর কি প্রয়োজন হয় জড় বস্তু, মানে জড় বস্তুর? অবশ্যই প্রয়োজন হয়, হয় না? আবার অবশ্যই প্রয়োজন হয়। কিভাবে প্রয়োজন হয় তোমাদের? গরু, ছাগল কিভাবে জড় পদার্থের ওপর মানে হচ্ছে নির্ভরশীল? খেয়াল করো, একটা তোমাদের এই চিত্র দিয়ে বোঝায়। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, গরু কি? গরু না? আচ্ছা, গরু পানি খাচ্ছে। আচ্ছা, পানি কি স্যার মানে জীব? পানির কি জীবন আছে? না, পানিকে জীবনের সাথে তুলনা করা হয়, কিন্তু পানির জীবন নেই। তাহলে জীব কি পানির ওপর নির্ভরশীল না? জীব পানির ওপর নির্ভরশীল। ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার করবে। তারপরে উদ্ভিদ, উদ্ভিদ চিনি তো আমরা, উদ্ভিদ চিনো না? উদ্ভিদ হচ্ছে গাছপালা, গাছপালাকে উদ্ভিদ বলা হয়, গাছপালাকে উদ্ভিদ বলা হয়, এটা মনে রেখো। ঠিক আছে? আচ্ছা, তাহলে গাছপালা কিভাবে স্যার হচ্ছে আপনার বেঁচে থাকার জন্য জড়ের ওপর নির্ভরশীল? গাছ বেঁচে থাকার জন্য মাটির ওপর নির্ভরশীল। মাটি, কেননা গাছ কিন্তু মাটি থেকেই কিন্তু হয়ে থাকে, আর এই মাটি যদি না থাকে তাহলে কিন্তু তার বিভিন্ন প্রকারের সমস্যা হতে পারে। এভাবে তোমরা কয়েকটি পয়েন্ট কিন্তু তোমাদের এই ফাঁকা ঘরটাতে লিখে দিবে। এটা তোমাদের কাছে হোমওয়ার্ক থাকবে। কি থাকবে? এটা তোমাদের কাছে হোমওয়ার্ক থাকবে। তোমরা অবশ্যই সেই বিষয়টা আমাকে হোমওয়ার্ক জানায় দিবে, এই 3টা করে। আচ্ছা, এবার আসো, এবার আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে, তোমাদের এখানে দেখো বলা হয়েছে বেঁচে থাকার জন্য যে সকল জড় বস্তুর প্রয়োজন হয় তার তালিকা তৈরি করো। বেঁচে থাকার জন্য যে সকল জড় বস্তুর প্রয়োজন হয়, কী সকল জড় বস্তুর প্রয়োজন হয়? বেঁচে থাকার জন্য পোশাক প্রয়োজন, বাড়ি প্রয়োজন, ঘর প্রয়োজন, বিদ্যালয় প্রয়োজন, হাসপাতাল প্রয়োজন, খেলার মাঠ প্রয়োজন। এগুলো তোমরা লিখবে। ঠিক আছে? কাজটি নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করি, তোমরা আলোচনা করতে পারো তোমাদের বিদ্যালয়ের সকলের সাথে। সূর্য, আলো, বায়ু জীব না জড়? একজন ছেলে প্রশ্ন করেছে, তোমরা করনি তাই বলে, একজন ছেলে তোমাদের বইয়ে প্রশ্ন করেছে যে সূর্য, আলো ও বায়ু জীব না জড়? কেউ কি বলতে পারবে এটা কি জীব না জড়? অবশ্যই জড়। ঠিক আছে? কেননা তোমরা জানবে, এখনও তো আমি ওই অধ্যায়ে এখনও যাইনি,
তোমরা একটা বিষয় জানবে, কি বিষয় না জানবে জানো, তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবে যে তোমাদের পদার্থ কয় প্রকার। তোমরা বোধহয় জানো, ফোর থেকে জানে আসছো, থ্রি থেকে জেনে আসছো যে কঠিন, তরল, বায়বীয়। তাহলে এখানে যখনই তোমার বায়ুর কথা বলা হয়েছে, স্যার বায়ুর কথা বলা হয়েছে যে বায়ু, বায়ুটা কি, বায়ুটা কি বাতাস মানে অক্সিজেন, বা তোমার হচ্ছে বায়বীয় বলতে পারো, সেটা কি একটা পদার্থ না? আর পদার্থর কি হয়, পদার্থর কিন্তু আকার আকৃতি সকলেই আছে, কিন্তু ওর প্রাণ আছে কি, পদার্থের কোনোদিনও প্রাণ থাকবে না। এই সকল বিষয় নিয়ে একটু তোমরা ক্লিয়ার করো বিষয়টা, ঠিক আছে? এখন বললো খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, বাতাস ও অনন্য জিনিস প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। তোমার হচ্ছে দেখো এখানে এই চিত্রটার দিক দিয়ে এই বিষয়টা বোঝাই দিই, ওই মেয়ের বক্তব্যটা বুঝিয়ে দিই। এখানে একটা তোমরা চিত্র দেখতে পাচ্ছ, তো একটা চিত্র দেখতে, আচ্ছা এটা কি, এটা গাছ, এটা কি, ওটা কিন্তু গাছ, গাছটা তো চিনতে পারছো তাই না? আচ্ছা, তাহলে এই গাছ বেঁচে রয়েছেটা কীভাবে, গাছটা বেঁচে রয়েছে কীভাবে? গাছটা বেঁচে রয়েছে তোমার সূর্যের আলোর থেকে সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। এখন কিন্তু তোমাদের বড় বড় ওয়ার্ড মুখস্থ রাখতে হবে যে সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ তোমাদের বই হয়তো বা খুবই নিম্নভাবে রয়েছে, কিন্তু অনন্য পর্যায়ে যাও ক্লাস 6 থেকে তোমাদের সালোক সংশ্লেষণ এত বড় চ্যাপ্টার, সালোক সংশ্লেষণ তখনই বুঝতে পারবে। এই জন্য এখন থেকে একটু জেনে রাখো, তাহলে তখন একটু বুঝতে পারবে। উদ্ভিদ সূর্যের আলো থেকে, একটা বিষয় খেয়াল করো, একটা বিষয় খেয়াল করো, আমি ধরো তোমাদের ওইটাকে আমি ধরো সূর্য বানাইছি, ঠিক আছে? কোনটাকে সূর্য বানাইছি, ধরো এই যে এটা সূর্য, এটা হচ্ছে কি সূর্য, আকাশে কি উঠেছে, সূর্য উঠেছে। এই সূর্য থেকে উদ্ভিদ, এই সূর্য থেকে উদ্ভিদ কি করে, এখন এই সূর্য থেকে উদ্ভিদ এটা গুরুত্বপূর্ণ কাজ করে, সূর্য থেকে এই উদ্ভিদ গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। এই উদ্ভিদ এখন দেখো সূর্যের থেকে, সূর্যের আলো তো আমরা সকলেই চিনি, সূর্যের থেকে যে আলোটা প্রতিফলন হয় চারদিক দিয়ে, ধরো এগুলো সব আলো প্রতিফলন হয়েছে, এগুলো সব কি হয়েছে, আলো প্রতিফলন হচ্ছে, সূর্যের থেকে আলো প্রতিফলন হচ্ছে, আলো প্রতিফলন হচ্ছে চারদিক দিয়ে, কিন্তু মানে আলোটা যায়, ঠিক আছে, আলোটা চারদিক দিয়েই যায় সূর্যের থেকে। এখন স্যার এই সূর্যের আলো তো চারদিক দিয়ে যায়, দেখো গাছেও যাচ্ছে, তখন এই সূর্যের আলোটা কি করে, গাছ বুদ্ধির মতো করে সেই সূর্যের আলোটা সে গ্রহণ করে, সূর্যের আলোটা সে কি করে, গ্রহণ করে, সূর্যের আলোটা গ্রহণ করে তার পাতায়, গাছের পাতা তো আমরা সকলে চিনি তাই না, তার পাতায় যে ক্লোরোফিল থাকে, মনে রাখো সূর্যদের পাতায় ক্লোরোফিল থাকে, যে ক্লোরোফিলের সাহায্যে, সূর্যের আলো ক্লোরোফিলের সাহায্যে আর মাটি থেকে পানি শোষণ করে, মাটি থেকে কি শোষণ করে, পানি শোষণ করে, মাটি থেকে পানি শোষণ, পানি ও খনিজ লবণ শোষণ করে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ করে। আর এজন্যই কিন্তু তার কিন্তু হচ্ছে খাদ্যটা তৈরি হয়। এখন তুমি যদি চিন্তা করো যে সূর্যের আলোর কি প্রয়োজন, সূর্যের আলো দেবো না, সূর্য দরকার নাই, উদ্ভিদ এমনি খাদ্য তৈরি করতে পারবে, তাহলে কিন্তু তোমার সেই ধারণাটা ভুল হবে। কেননা উদ্ভিদ সূর্যের আলো ছাড়া খাদ্য তৈরি করতে পারে না, ঠিক আছে? সূর্যের আলোটাই হচ্ছে এই প্রক্রিয়ার মেন, সূর্যের আলো থেকে ক্লোরোফিল আর নিচ থেকে তোমার হচ্ছে উপরে যাবে, ঠিক আছে? এই বিষয়টা আমি আরেকটু বলছি এই কারণে অধ্যায়, যদিও বা এটা খুবই অল্প আকারে আলোচনা করা হয়েছে, কিন্তু আলোচনা করছি যাতে তোমাদের পরবর্তীতে সুবিধা হয় এই সকল বিষয় নিয়ে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে তোমার উদ্ভিদ যেটা হচ্ছে সূর্য থেকে গ্রহণ করে, দেখো সূর্য থেকে প্রথমত হচ্ছে সূর্য থেকে সে কি আলো গ্রহণ করছে, সূর্য থেকে আলো গ্রহণ করছে, খেয়াল করি আমরা, সূর্য থেকে সে আলো গ্রহণ করছে, সূর্য থেকে আলোটা গ্রহণ করে সে পাতায় নিচ্ছে, সূর্য থেকে আলোটা গ্রহণ করে কোথায় নিচ্ছে, পাতায় নিচ্ছে। এবার তার মাটি ছিল, মাটি থেকে, মাটির নিচে সমুদ্র বা তার মূলরোম দিয়ে সে কিন্তু বিভিন্ন রকম খনিজ পদার্থ পানি আহরণ করছে, ঠিক আছে? পানিগুলো আহরণ করে সে এই যে এই দিক দিয়ে তার শরীর দিয়ে সে পাতায় দিচ্ছে, তার শরীর থেকে সে পাতায় দিচ্ছে। আচ্ছা, তাহলে এই দুটা যখন একত্রিত হলো, খেয়াল করো, এই দুটা যখন একত্রিত হলো, তার ফলেই এই দুটা যখন একত্রিত হলো, অর্থাৎ তোমরা মাঝখানে একটা বিষয় খেয়াল করো, এই দুটা একত্রিত হয়ে পাতায় এই যে পাতা দেখছো, এই যে পাতা আছে, এই পাতা খেয়াল করো, এই পাতার পাতায় যে ক্লোরোফিল আছে, ক্লোরোফিলের কাছে এসে, এই ভিতরের পাতায় ক্লোরোফিলের কাছে এসে তারা কি হচ্ছে, বিক্রিয়া করছে, পাতায় ক্লোরোফিলের কাছে এসে তারা বিক্রিয়া করছে, বিক্রিয়ার মাধ্যমে তারা খাদ্য তৈরি করছে, ঠিক আছে? বিক্রিয়ার মাধ্যমে তারা খাদ্যটা
আসলে তৈরি করছে। এজন্যই বলা হয়েছে যে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, বাতাস ও উদ্ভিদের বিভিন্ন প্রকারের জিনিস প্রয়োজন। তাহলে আমরা কিন্তু খুব সহকারে মানে ভালোভাবে বুঝতে পেরেছি। এখানে ১ নাম্বার তোমাদের হোমওয়ার্ক একটাই থাকবে, যেটা হচ্ছে তোমরা এটা বাসায় পূরণ করবে। ওকে, এটা বাসায় তোমরা পূরণ করবে। এখন আসি আমরা, তারপরে আমাদের কি বলা হয়েছে, তারপরে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, তারপরে আমাদের কি বলা হয়েছে, যে এখানে আমাদের বলা আছে, দেখো কি বলা আছে, খেয়াল করি আমরা এখানে কনসেপ্ট অনলি অন, আমাদের কিন্তু কনসেপ্টটা ১ নাম্বারে অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম গুরুত্বপূর্ণ কনসেপ্ট। সবসময় আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার রাখা উচিত। কনসেপ্টটা যখনই তোমরা ক্লিয়ার রাখবে তখনই কিন্তু আমাদের মানে বইয়ের যাবতীয় প্রবলেম যেটা আছে, বইয়ের যাবতীয় প্রবলেমগুলো কিন্তু আমরা অনায়াসে সমাধান করতে সক্ষম হব। এখন তোমাদের কিন্তু এমন একটা চিত্র আছে, তোমরা দেখবে তোমাদের বইয়ে এমন একটা চিত্র আছে। এখন তোমাদের ১ম নাম্বারে দেখবে যে মানুষ, মানুষ কি? আমরা কি? আমরা কি অন্য কিছু? জীব, জড়? আমরা কি বই খাতা? আমরাই মানুষ। এখানে আমরা মানুষ, আ আমাদের কিন্তু বিভিন্ন রকম মানে আ বস্তু প্রয়োজন হয়। তোমরা এই যে এইটা একটু মনে রেখো, এই জায়গাটায় একটু মনে রেখো যে এই লাইনটা একটু মনে রাখো। জীবনযাপনের জন্য বাসস্থান, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি আমাদের প্রয়োজন। এটা মনে রেখো, ঠিক আছে? তারপরে আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে অনন্য প্রাণী। অনন্য প্রাণী আমরা চিনি কিনা সেটা একটু দেখি আমরা, অনন্য প্রাণী চিনি কিনা। অনন্য প্রাণী, আচ্ছা এটা বলো তো, তোমরা শিশু 1 এ পড়ো না, তোমরা 1 এ পড়ো না যে তোমাদের এটা চিনানো রাখবে। দেখো এটা কি? মাছ। তারপরে এটা কি? ইঁদুর। তা এগুলো কি? এগুলো কিন্তু অন্যান্য প্রাণী আমাদের। এটা হচ্ছে কিসের জীব? এটা হচ্ছে তোমার প্রাণীর জীব। কিসের জীব? আরেকবার বলো, এটা কিসের জীব? এটা তোমার পানির জীব। আর এটা কিসের জীব? এটা হচ্ছে তোমার মাটির জীব। ইঁদুর মাটির থাকে বা উপরে ওঠে, এটা কিন্তু স্বাভাবিক একটা জীব। আচ্ছা, তাহলে কিন্তু আমরা এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার করলাম। ঠিক আছে? এই বিষয়টা আমাদের ক্লিয়ার আছে কার, কার বলো তো? আমাদের সকলেরই ক্লিয়ার আছে। এটা মনে রেখো। এটা মনে রেখো। আর তার সাথে কোন উদ্ভিদ কোথায় বাস করে, তোমাদের কোন উদ্ভিদ কোথায় বাস করে এই বিষয়টা নিয়ে এখানে লেখা আছে, কোন উদ্ভিদ কোথায় বাস করে এই বিষয়টা নিয়ে তোমরা একটু পড়ো, যে কোন উদ্ভিদ কোথায় বাস করে, কোন উদ্ভিদ কোথায় থাকে, এই যে এখানে দেখবে আছে, এটা একটু তোমরা পড়ো, ঠিক আছে? আমি যেগুলো মার্ক করে দিচ্ছি সেগুলো পড়ো, তাহলেই কিন্তু তোমাদের পিএসসি পরীক্ষা একদম ইজি হবে, বার্ষিক পরীক্ষাটা আরও ভালো হবে। তারপরে দেখো এখানে উদ্ভিদ আছে, উদ্ভিদটা চেনো তো? উদ্ভিদ, এই যে কিছুক্ষণ আগেই বললাম যে গাছ একটা উদ্ভিদ। আচ্ছা, উদ্ভিদ তো আমরা চিনি, তাই না? আচ্ছা দেখো, সেম প্রসেসে ওই যে আমি একটু আগেই তোমাদের চিনিয়ে আসছিলাম, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। চিনাইছিলাম কিনা বলো তো? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা আমরা কি চিনাইছিলাম কিছুক্ষণ আগে, যে সালোক সংশ্লেষণটা কি বা কিভাবে হয়? একটু আগেই কিন্তু আমরা চিনালাম, চিনাইছি তো না? আচ্ছা, যদি চিনায়ে থাকি তাহলে এই ভিডিও মানে তোমরা এই চিত্র থেকে আরও একটু ক্লিয়ার হতে পারবে, চিত্র থেকে তোমরা আরও একটু ক্লিয়ার হতে পারবে, ঠিক আছে? কিভাবে ক্লিয়ার হবে দেখো, তোমরা এখানে দেখছো যে সূর্যের আলো, সে কী করছে? সূর্যের আলো গ্রহণ করছে, সূর্যের আলো গ্রহণ করে হচ্ছে মাটি থেকে, সে কিন্তু বিভিন্ন বস্তু নিয়ে সে জীবনযাপন করছে। এই সকল বিষয় কিন্তু আমি একটু আগেও সালোক সংশ্লেষণে আলোচনা করলাম, এজন্য এখন আর আলোচনা করব না। তোমাদের একটা কাজ থাকবে যে এটা তোমরা হচ্ছে এখান থেকে শুরু করে তোমরা এটা রিডিং পড়বে, ঠিক আছে? উদ্ভিদের আবাসস্থল, এটা রিডিং পড়ে থাকবে। এখান থেকে তোমাদের কমন আসবে উদ্ভিদের মেলা বৈশিষ্ট্য। তোমাদের অনেক সময় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লিখতে বলা হয়, তখন কিন্তু এটা পড়লে তোমরা উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লিখতে পারবে। আর যতদিন তোমাদের মানে আশিক ভাইয়া আছে ততদিন তোমাদের কোনো চিন্তা নেই, কোনো প্যারা নেই, ঠিক আছে? কোনো চিন্তা বা কোনো প্যারা নেই। এগুলো কিন্তু তোমরা চিনবে, ঠিক আছে? এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন দেখো, জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুবিদ্যা। এইটা তোমাদের একটা এটা কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই, এটা আসবেই যে জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো বাস্তুবিদ্যা, ঠিক আছে? ওটা আসবে। আর এখানে আসবে দেখো, যে আবাসস্থল কাকে বলে ওইটা তো আমরা দাগাই দিয়েছি, এটা কিন্তু তোমরা অবশ্যই পড়ে নিবে। ওকে, ঠিক আছে? তোমরা এটা পড়ে নিবে। ক্লাসটা কিন্তু দীর্ঘক্ষণ চলছে এখন। এখন তোমার হচ্ছে প্রায় কিন্তু তোমাদের ১৯ মিনিট ক্লাসটি চলছে, আর হয়তো বা ২০ মিনিটের মতো এই অধ্যায়টি শেষ হয়ে যাবে। খেয়াল করো এখানে
তোমাদের সামনে একটা চিত্র আছে, এখানে কাজ দেওয়া আছে। প্রথম নাম্বারে তোমাদের একটা কাজ দেওয়া আছে। কাজে কি বলা হয়েছে খেয়াল করি আমরা। কাজটাতে আমাদের কি বলা হয়েছে, কাজে আমাদের যেটা বলা হয়েছে সেটা খেয়াল করি। এখানে বলা হয়েছে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। কাজ পারস্পরিক নির্ভরশীলতা। পারস্পরিক নির্ভরশীলতা বিষয়টা আমরা বুঝি কি, দেখো তোমার মা, তোমাদের বাড়ির, তোমাদের ধরো এটা তোমাদের বাড়ির বিভিন্ন কাজকর্ম পরিচালনার জন্য কোনোদিন ধরো যদি কোনো কিছু সমস্যা পড়ে, যারা গ্রামে থাকো বিশেষ করে, যদি সমস্যা পড়ে তাহলে তোমাদের প্রতিবেশীর বাড়ির থেকে কিন্তু সেই বিষয়টা নিয়ে এসে পরে আবার দিয়ে দেয়। এটাই হচ্ছে একটা পারস্পরিক নির্ভরশীলতা। ঠিক আছে, এই বিষয়টা একটু মনে রেখো। পারস্পরিক নির্ভরশীলতা আসলে কাকে বলে, তাহলে এই প্রশ্নটা দেওয়া তোমাদের উপর খুবই সুবিধা হবে। দেখো কি বলা হয়েছে, নিচে দেখানো শখের মতো খাতায় একটি শখ তৈরি করো। আচ্ছা, তোমাদের খাতায় একটা আমরা শখ তৈরি করি। ঠিক আছে, খাতায় যে এমনভাবে একটা শখ তৈরি করবে, শখটা এমনভাবে তৈরি করবে। ঠিক আছে, শখটা আমরা তৈরি করলাম, তোমাদের বইয়ের মতো করে একটা শখ কী করলাম, তৈরি করলাম। ঠিক আছে, এই যে শখ তৈরি করেছি বইয়ের মতো করে, সেম প্রসেসে আমরা একটা শখ তৈরি করলাম। এবং বলা হয়েছে এবার শখের ভিতরে শখ তৈরি করার পর শখ এমন একটা দুইটা কলাম দিয়ে তোমরা শখটা তৈরি করবে, যেখানে তোমাদের হচ্ছে শখটা তৈরি করার পর আমাদের প্রশ্ন করা হয়েছে কি, দেখো যে জীব কীভাবে পারস্পরিক নির্ভরশীল, মানে কার সাথে পারস্পরিক নির্ভরশীল, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। জীবের উপর, মানে জীব যেমন উদ্ভিদ এবং প্রাণী কীভাবে পরস্পর নির্ভরশীল, মানে উদ্ভিদ পানির ওপর কীভাবে নির্ভরশীল। কেউ কি বলতে পারবে উদ্ভিদ পানির ওপর কীভাবে নির্ভরশীল? অবশ্যই তোমরা বলতে পারবে। কিভাবে বলতে পারবে স্যার? উদ্ভিদ হচ্ছে তো আপনার সালেক সংশ্লেষণ, মানে কার্বন ডাই অক্সাইডের জন্য কার্বন ডাই অক্সাইডের জন্য দেখো কার্বন ডাই অক্সাইডের জন্য নির্ভরশীল। এটা তোমরা লিখে নিবে ওখানে। আমি তোমাদের এই শখটা পূরণ করতে গেলে আমার অনেক সময় লাগবে, যদিও বা কেননা আমি যদি পূরণ করতে যাই তাহলে কার্বন ডাই অক্সাইড আমি লিখে দিচ্ছি, যদিও বা তোমাদের ওখানে, তাহলে তোমাদের বোঝা অনেকাংশে সুবিধা হবে। কার্বন ডাই অক্সাইড, এই যে এখানে আমরা কার্বন ডাই অক্সাইডটা লিখে দিয়েছি। আচ্ছা, এখানে আমরা কার্বন ডাই অক্সাইড লিখে দিয়েছি, তোমরা ওই বিষয়টা একটু খেয়াল করবে। কার্বন ডাই অক্সাইড আমরা কিন্তু এখানে লিখে দিয়েছি ইজিলি। কার্বন ডাই অক্সাইড আমরা লিখে দিয়েছি। উদ্ভিদ কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্রহণের মাধ্যমে কিন্তু তোমার সবুজ উদ্ভিদ কিন্তু প্রাণীর ওপর নির্ভরশীল। প্রাণী কিন্তু অক্সিজেনের জন্য, ওখানে লিখে দিবে পানি অক্সিজেন, খাদ্য, তারপরে জ্বালানি ইত্যাদির জন্য তোমার হচ্ছে কার ওপর নির্ভরশীল? উদ্ভিদের ওপর নির্ভরশীল। এটা তোমরা লিখতে পারবে ইনশাল্লাহ। এজন্য আমি আর বেশি বললাম না, এটা তোমাদের করে নিবে, আমি তো বলেই দিলাম, তোমরা করে নিবে। তারপর কীভাবে উদ্ভিদ ও পানি পরস্পরের উপর নির্ভরশীল, নিচের চিত্রটি পর্যবেক্ষণ করো, তার একটি তালিকা তৈরি করো। আচ্ছা, কাজটি দিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো। আচ্ছা, পরে আমরা আলোচনা করব তোমার সহপাঠীর সাথে। একটা চিত্রর দিকে আমরা গভীরভাবে চিত্রর ভিতরে ঢুকে যাই। দেখা যাচ্ছে এখানে, খেয়াল করো, দেখা যাচ্ছে প্রাণী মানে কারা? প্রাণী মানে মানুষ বা জীবজন্তু, যাই হোক। এখন তোমরা খুব ইজিলিভাবে একটা বিষয় খেয়াল করো, প্রথম থেকে পাখি দেখতে পাচ্ছ। পাখি কিন্তু মানে বিভিন্ন গাছ থেকে অমুক গাছের পেঁপে, অমুক গাছের আম ইত্যাদি খেয়ে কিন্তু সে থাকে। যাই হোক, সে কিন্তু উদ্ভিদের ওপর এভাবে নির্ভরশীল। ঠিক আছে, এছাড়াও তোমার বানরটা কি? অমুক গাছের কলা, তমুক গাছের কলা খেয়ে সে তার জীবন অতিবাহিত করে। এছাড়াও এই গাছ থেকে ওই গাছে লাফ মারে, এটাও কিন্তু তার এক ধরনের কি, এটাও তার হচ্ছে পানির ওপর, মানে উদ্ভিদের ওপর নির্ভরশীল। ঠিক আছে। আচ্ছা, এই গরুটা এখন আমাদের গৃহপালিত পশু। এই গরু কিভাবে নির্ভরশীল? দেখো, গরু ঘাস খাচ্ছে, গরুটাকে ঘাস খাচ্ছে। ঘাসটা কি? ঘাসটা উদ্ভিদ নয়? ঘাসটা কিন্তু উদ্ভিদ, সে খাওয়ার জন্যও কি পানির ওপর নির্ভরশীল। কাঠবিড়ালিও খাওয়ার জন্য পানির ওপর নির্ভরশীল। এক কথায় পানির ওপর নির্ভরশীলটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তোমাদের ক্লাস 8, 9, 10 ইত্যাদি হাই লেভেলে আরেকটা বিষয় থাকে মূল পয়েন্টে, সেটা হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন। এই দুটা তোমরা মনে রাখবে, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন। গাছের যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বা বেঁচে থাকার জন্য অবশ্যই তার
কি প্রয়োজন? কার্বন ডাই অক্সাইড প্রয়োজন, কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। কার্বন ডাই অক্সাইডকে CO2 দ্বারা প্রকাশ করে, এটাও তোমরা একটু মুখস্থ রেখো, আর যাদের মুখস্থ আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে উদ্ভিদের কিসের প্রয়োজন হলো? কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হলো। এই কার্বন ডাই অক্সাইড এখন উদ্ভিদ কোথা থেকে পায় খেয়াল করো। কার্বন ডাই অক্সাইড এই উদ্ভিদ কোথায় থেকে পাচ্ছে আমার বেটা? কার্বন ডাই অক্সাইড এই দেখো এখান থেকে পাচ্ছে, এই গরুর থেকে পাচ্ছে সে কার্বন ডাই অক্সাইড, এই বানরের থেকে পাচ্ছে সে কার্বন ডাই অক্সাইড, এই কাঠবিড়াল থেকে সে পাচ্ছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? এ বানরের থেকে সে কিন্তু কার্বন ডাই অক্সাইড পাচ্ছে, এই পাখির থেকে কিন্তু সে কার্বন ডাই অক্সাইড পাচ্ছে। এভাবে কিন্তু সে কার্বন ডাই অক্সাইডের ঘাটতি কী করছে? পূরণ করছে। ওকে, আচ্ছা, এটা সে কোথা থেকে পাচ্ছে? অবশ্যই পানির থেকে পাচ্ছে, এজন্য সে পানির ওপর নির্ভরশীল। আরও অন্যান্য বিষয়ে সে পানির ওপর নির্ভরশীল, এটা আমরা পরে প্রশ্ন সমাধানের সময় জানবো। এখন গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে উদ্ভিদ যে আমরা নিঃশ্বাস নিচ্ছি প্রতি মুহূর্তে, যে নিঃশ্বাসটা নিচ্ছি, তো এই নিঃশ্বাসটা নেওয়ার সময় কিন্তু আমরা গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, গাছ অক্সিজেন দিচ্ছে, গাছ CO2 ব্যবহার করছে, পানি ব্যবহার করছে, H2O ব্যবহার করে বিক্রিয়া করছে, মানে একসাথে মিশ্রণ করে সে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় উৎপন্ন করছে, সেটা হচ্ছে আমাদের সে কি মানে উৎপন্ন করছে? সে অক্সিজেন উৎপন্ন করছে। অক্সিজেনকে O2 দ্বারা প্রকাশ করা হয়, এটা মনে রেখো, অক্সিজেনকে O2 দ্বারা প্রকাশ করা হয়। এগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এই অক্সিজেনের জন্য কিন্তু আমরা আবার হচ্ছে উদ্ভিদের ওপর নির্ভরশীল। এভাবে কিন্তু আমরা উদ্ভিদ এবং পানির ওপর নির্ভরশীল। আমি যেভাবে তোমাদের A to Z বইয়ের এক অংশও ফাঁকি দিচ্ছি না, এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটি স্টেপ বোঝানো হচ্ছে। তোমরা যারা প্রাইমারি লেভেলে মনে করো যে বিজ্ঞান প্রাইভেট পড়া লাগে, আসলে প্রাইভেট পড়া লাগে না, আমার সাথে থাকো, তোমরা গোল্ডেন A+ নিয়ে যাবে। কি প্লাস নিয়ে যাবে? A+ নিয়ে যাবে, A+ নিয়ে যেও, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে খেয়াল করো। তারপরে আরেকটা দেখো, এটা আমাদের ক্লিয়ার। তোমাদের সবারই সাথে ইচ্ছা করলে তোমরা আলোচনা করতে পারো। আসলে আলোচনা করার সময় এতটা থাকে না কোনো শিক্ষার্থীর জীবনে। দেখো, পরিবেশের উদ্ভিদ ও পানি থেকে নির্ভরশীল। পানিটা সম্পর্কে আমরা জেনেছি স্যার, উদ্ভিদ সম্পর্কে আমরা জেনেছি। এখন প্রশ্ন হচ্ছে স্যার, যে উদ্ভিদ তার খেয়াল করো, যে উদ্ভিদ তার বেঁচে থাকার জন্য উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তারের জন্য পানির ওপর নির্ভরশীল। এই লাইনটা একটু নোট রাখো, যে উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন, বিস্তারের জন্য পানির ওপর নির্ভরশীল। এইভাবেও কিন্তু সে পানির ওপর নির্ভরশীল থাকে। ওকে, এখন পরাগায়নটা আমি তোমাদের একটু আলোচনা করব। তাহলে কিন্তু তোমাদের পরাগায়নটা যদি এখানে আলোচনা করে দিই, তাহলে তোমাদের এই এখানে শেষ হয়ে যাচ্ছে। আর পানিটা কি? পানির বিভিন্নভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল, আমরা জানি। কাণ্ড, শাখা, ফলমূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। এটা কিন্তু তোমরা এখানে রিডিং করবে। আমি যেভাবে তোমাদের বলেছি ঠিক সেইভাবে এখানে একটু ওরা সাজিয়ে লিখেছে, এখানে লেখা আছে, তোমরা এটাও কিন্তু পড়ে নিও, ঠিক আছে? ওকে, পড়ে নিও। এখন আমি তোমাদের পরাগায়ন নিয়ে আলোচনা করব। পরাগায়ন বুঝতে একটু সমস্যা হতে পারে, এজন্য আমি তোমাদের পরাগায়ন নিয়ে একটু আলোচনা করব। খেয়াল করো, পরাগায়ন নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে একটা ফুলের চিত্র আসছে, কি না? ফুলের চিত্র আসছে। মৌমাছিকে তো সকলেই চিনি, যারা গ্রামে বাস করি তারা মৌমাছি অবশ্যই চিনব। যারা শহরে বাস করি তারা সকলে নিশ্চয় মধু খেয়েছো। কি খেয়েছো? মধু খেয়েছো না? মধু খেয়েছো। এই মধুটা তৈরি হয় আসলে মৌমাছি থেকেই, ঠিক আছে? এজন্য মৌমাছি তোমরা চিনে থাকবে। মৌমাছি কোথায় যাও নাচি, একবার দাঁড়াও না ভাই। মৌমাছি কিন্তু আমরা সকলে চিনি। আচ্ছা, খেয়াল করো, মৌমাছি যদি নাও চিনো, তোমরা যারা মেয়েরা রয়েছো বা ছেলেরা রয়েছো, প্রজাপতি কিন্তু চিনে থাকবে। প্রজাপতির ক্ষেত্রেও কিন্তু এই একই ঘটনাই ঘটে। খেয়াল করো, আমরা বিষয়টা ক্লিয়ার করি। দেখো, এখানে একটা চিত্রে একটা ফুল গাছ দেখা যাচ্ছে। একটা ফুল গাছ থেকে একটা ফুল দেখা যাচ্ছে। এই ফুল থেকে মৌমাছি তোমার হচ্ছে একটা কী করছে? সে কিন্তু তার ভেতর থেকে মধু সংগ্রহ করছে, বা তুমি বলতে পারো সে কিন্তু ওই বীজ থেকে
উদ্ভিদের যেই পরাগ মধুটা তুলে নিচ্ছে, যার ফলে কিন্তু উদ্ভিদ কিন্তু বেড়ে ওঠা এবং তার বংশ এক মানে তার বংশ বৃদ্ধি হওয়া ইত্যাদি বিষয়টা কিন্তু প্রতিফলিত হবে। তোমরা যখন ক্লাস 9-এ উঠবা, 6-7-এ উঠবা, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে আসলে মানে কিভাবে মানুষের বংশ বৃদ্ধি হয়। পুরো একটা অধ্যায় আছে বংশ বৃদ্ধি নিয়ে তোমাদের কিন্তু পুরো একটা অধ্যায় আছে। এজন্য আমি তোমাদের এখানে বংশ নিয়ে একটু মানে পরাগায়নে আলোচনা করছি। পরাগায়নের ফলে কিন্তু বংশটা বৃদ্ধি হয়, ঠিক আছে? দেখো, মৌমাছি তোমাদের এখান থেকে মধুটা সংরক্ষণ করে নিয়ে এই ফুল থেকে বীজ উৎপন্ন হয়, যার কারণে কিন্তু উদ্ভিদ তোমার হচ্ছে কার উপর নির্ভরশীল? অবশ্যই পানির উপর নির্ভরশীল। পরাগায়ন বিষয়টা বুঝতে পারছো? পরাগায়ন বিষয়টা হচ্ছে একটা কোনো প্রাণী বা মৌমাছি বা প্রজাপতি তোমার উদ্ভিদের ফুলের ডিম্বক থেকে এক ধরনের মানে তরল জাতীয় পদার্থ সে শোষণ করে নেয়। শোষণ করে নিয়ে সে হচ্ছে চলে যায়, ফলে সেই স্থান থেকে বীজ উৎপন্ন হয়, ঠিক আছে? বীজ উৎপন্ন হয় এভাবে তোমাদের হচ্ছে উদ্ভিদ পানির উপর নির্ভরশীল। বিষয়টা মনে রেখো, ওকে? আচ্ছা, বিষয়টা খেয়াল রেখো। আরেকটা চিত্র এখানে খেয়াল করো। আমি এতক্ষণ যেটা বলছিলাম, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, মনে আছে? অক্সিজেন, এটা কি বলো তো? কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, দেখো এবার আমরা বুঝতে পারবো অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের গুরুত্বটা কতটুকু আমরা বুঝতে পারবো। দেখো এখানে অক্সিজেন লেখা আছে। বেসিক থেকে জানো, কারণ পরবর্তীতে তোমাদের মুখস্থটা ইজি হয়ে যাবে। এটা হচ্ছে তোমার অক্সিজেন। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড কি নাই? এই দেখো কার্বন ডাই অক্সাইড, CO2, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? আমি যেটা বলছিলাম সেই বিষয়টাই এখানে আছে। দেখো মানে এর থেকে সে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, আবার ও কী করছে? ওকে অক্সিজেন দিচ্ছে। এর আগেও আলোচনা করেছি না? করেছি তো, ঠিক আছে? আচ্ছা, পুষ্টি উপাদান মানে উদ্ভিদ মানে পুষ্টি উপাদান কোথা থেকে পায়? সার ব্যবহার করতে দেখেছো জমিতে কোনো দিন? সার, যারা গ্রামে আছো তারা দেখবে যে গোবর থেকে কম্পোস্ট সার হয়। তোমরা সকলে বইও পড়েছো হয়তো বা। গোবর থেকে যে কম্পোস্ট সার হয়, এই যে গোবর থেকে যে কম্পোস্ট সার হয় তা কিন্তু উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে কিন্তু উদ্ভিদের বৃদ্ধি সহায়তা হয়। দেখবে যে কোনো চারা গাছে যদি গোবর দেওয়া হয় তাহলে কিন্তু খুব ইজিলি চারা গাছটি খুব মানে শক্তিশালী হয়। আচ্ছা, পুষ্টি উপাদান, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের খনিজ পদার্থ লবণ সহকারে কিন্তু সে পুষ্টির উপাদান করে নেয়। উদ্ভিদের পারস্পরিকভাবে গুরুত্বপূর্ণ যে একটা নির্ভরশীলের চিত্র, সেটা কিন্তু তোমাদের আমি আগেও বলেছি, এখানে কিন্তু আবারও রয়েছে যে কীভাবে তারা নির্ভরশীল। মেন পয়েন্টে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এর উপর নির্ভরশীল। অর্থাৎ O2 মানে তোমার কে গ্রহণ করবে? গাছ গ্রহণ করবে। আর গাছ গ্রহণ করে তারপর তোমার হচ্ছে গাছ এখন চিন্তা করে, একটা গল্প বলি শোনো, খুবই হাস্যকর। দেখো, কেউ কাউকে মানে ইচ্ছে করে দান করতে চায় না, অবশ্যই স্বার্থের জন্যই দিতে চায়। দেখো খেয়াল করো স্বার্থটা কেমন এখানে। গাছকে প্রাণী স্বার্থ হিসেবে বলছে, গাছ তুই কি কিছু চাস? গাছ বলছে আমাকে একটু কার্বন ডাই অক্সাইড দে দোস্ত। এখন পানি চিন্তা করছে, আমি তোকে কার্বন ডাই অক্সাইড দিব, তুই আমাকে কি দিবি? এখন গাছ বলছে, তুই আমাকে এটা দে দোস্ত, তুই দেখ আমি তোকে কত কিছু দিই, তুই দেখ খালি একবার আমি তোকে কত কিছু দিই। এই জন্য সে দেখবে যে খাদ্য দেয়, তারপর হচ্ছে পানি দেয়, খাদ্য দেয়, তারপর ফলমূল দেয়, শাকসবজি দেয়, জ্বালানি দেয়, ইত্যাদি দেয়। শুধুমাত্র কিন্তু কার্বন ডাই অক্সাইড নেয়। আর তার থেকে সব থেকে বড় একটা জিনিসও উপহার দেয়, বললো যা তোকে আমি অক্সিজেন উপহার দেবো, তাহলে তুই বেঁচে থাকতে পারিস। তাহলে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড তা তোমরা অবশ্যই মনে রাখবে। যদিও বা এখানে আমি এর আগেও আলোচনা করেছি অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড নিয়ে। খালি তোমাদের আমি বারবার একটা কথা বলছি যে CO2O2, এটা মনে রেখো। এটা মনে না রাখলে তোমরা এই অধ্যায়ে কিছুই শিখতে পারবে না, ঠিক আছে? ওকে, তারপরে দেখো কি আলোচনা আছে। তারপরে দেখো তোমাদের কি আলোচনা করা আছে। তারপরের খাদ্য ও খাদক নিয়ে আলোচনা করব। দেখো আমাদের আর কি বই পড়া লাগে না, কারণ আমরা সব কিছু মানে জানি, বা তোমাদের হচ্ছে আমরাও কিন্তু পরিশ্রম করে শিখেছি। দেখো খেয়াল করো, এখানে পরিশ্রম করে আমরাও শিখেছি। খেয়াল করো এখানে যে এখানে তোমাদের একটা বিষয় আছে। বিষয়টা কি?
আমার বোর্ডে আজকে একটু সমস্যা হচ্ছে, এজন্য একটু তোমাদের বোঝাতেও একটু সমস্যা হচ্ছে। যাই হোক, দেখো এখানে তোমাদের একটা বিষয়টা দেখো, পানি এবং খাদক নিয়ে আমাদের এখানে আলোচনা আছে। তোমরা সকলে মানে জানো যে ঈগল পাখিকে চিনো তো? ঈগল, দীর্ঘইতে ঈগল, ঈগল চিনো তাই না? আচ্ছা, ঈগল চেনার জন্য তোমাদের ধন্যবাদ। ঈগল চিনলে পরে, ঈগল কিন্তু তোমাদের সাপটা অত তোমরা চিনতে পারবে না। সাপটা আমি এখানে তোমাদের সাপটা আওতাভুক্ত করলাম না, সাপটা চিনতে তোমরা হয়তো বা পারবে না। বাট তোমরা কিন্তু এই যে মুরগির বাচ্চাকে চিনবে, মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চাকে তোমরা চিনে থাকবে। মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চাকে তোমরা কি চিনে থাকবে। ধরো এই যেটা হাঁস, আমি খুব ভালো আর্ট করতে পারি না, এটা ধরো হাঁস। এই ঈগল তোমার কিন্তু দেখবে হাঁস মুরগির বাচ্চাটা খেয়ে নেয়, হাঁস মুরগির বাচ্চাটা খেয়ে নেয়। এটাও কিন্তু তোমার হচ্ছে এক ধরনের। তাহলে এখানে খাদকটাকে আমাকে কেউ বলতে পারবে যে খাদকটাকে? আচ্ছা, এটা ভেরি ইজি একটা বিষয়। এখানে খাদকটা হচ্ছে তোমার, খাদকটা হচ্ছে ঈগল। ঈগলটা এখানে কি খাদক। যে খায় তাকে কি বলা হবে? যে খায় তাকে খাদক বলা হবে। এটা মনে রেখো, যে খায় তাকে কি বলা হবে? খাদক বলা হবে। আর যা খায় সেটা হচ্ছে কি? যা খায় সেটা হচ্ছে, যেটাই খাক সেটাই হচ্ছে তোমার খাদক। ঠিক আছে? আচ্ছা, এখন আমি গুরুত্বপূর্ণ একটা তোমাদের বাস্তবিক উদাহরণ দিই, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। বাস্তবিক উদাহরণটা দিই। এই ঈগল টিগল বাদ দাও, ঈগল সাপ মুরগি বাদ দাও। আমরা মানুষ তাই না? আমরা মানুষ, ঠিক আছে? আমরা হিউম্যান, আমরা মানুষ, ঠিক আছে? এটা তো আমরা মানুষ। এখন আমাদের বেঁচে থাকার জন্য আমরা মানে প্রতিদিন ভাত খাই, রুটি খাই, ইত্যাদি খাই। এখন আমরাটা কি? আমরা খাদক, মানে আমরা কি? আমরা এটা মনে রাখো প্লিজ। আমরা হচ্ছে কি? আমরা তোমার খাদক। আমরা কি? আমরা খাদক। আর তোমার হচ্ছে যে বিষয়টা খাই, আমরা ভাত খাই, রুটি খাই, এটা কি? এটা হচ্ছে খাদ্য। খাদ্য ও খাদক বিষয়টা আসলে ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে, আমি মনে করি। খাদ্য এবং খাদক বিষয়টা কী হয়েছে? ক্লিয়ার হয়েছে। এখন দেখো একটা কাজ দেওয়া আছে, কাজটার দিকে খেয়াল রাখো, কাজটার দিকে একটু খেয়াল রাখো। এখন বলা আছে যে কী করতে হবে, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করো। আর বিড়ম্বনা করলাম না, খাতায় একটা ছক তৈরি করে নিলাম, একটা ছক তৈরি করে নিব, একটা ছক তৈরি করে নিচ্ছি। দাঁড়াও, খাতায় ওদের মতো করে একটা ছক তৈরি করে নিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ছকটা তৈরি হয়েছে, ঠিক আছে? ওদের মতো করে আমি একটা ছকটা তৈরি করে নিয়েছি। এখন তোমরা এখানে লিখবে খাদ্য খাদকের মধ্যে সম্পর্ক। আর হচ্ছে দেখো কে খায়, কি বলতে পারবে এখানে? কে খায়? মানুষ খায়। কে খায়? মানুষ খায়। কে খায়? মানুষ খায়। সব জায়গায় মানুষ লিখবে। কে খায়? এখানে লিখবে মানুষ খায়। কে খায়? পাখি খায়। কে খায়? ছাগল খায়। কে খায়? গরু খায়। লিখবে, পারবে। এটা ভেরি কঠিন না, একদম ইজি বিষয়, পারবে ইনশাল্লাহ। তারপরে তোমাদের এখানে আরেকটা দেখো বিষয় দেখতে পাচ্ছ, এখানে কি বলা আছে? এখানে দেখো খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খলটা, শৃঙ্খল বলতে কি বুঝো? শৃঙ্খল বলতে বুঝি যে একটা সুনির্দিষ্ট ধারা বলতে কি বুঝি? সুনির্দিষ্ট ধারা এইটা। তারপরে এটা দেখো তীর, 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 এটা। তারপরে হচ্ছে এটা একটা ধারা, বুঝলা? অর্থাৎ একটার পরে একটা সুনির্দিষ্টভাবে সজ্জিত বিষয়কে ধারা বলা হয়। এখন তোমার বাবা, তারপর তুমি, তোমার পরে তোমার আরেক প্রজন্ম, এটা হচ্ছে একটা ধারা, ঠিক আছে? তোমার দাদা, তারপর তোমার বাবা, তারপর তুমি, তারপর তোমার পর আরেকটা, এটা হচ্ছে একটা ধারা। ঠিক তেমনই খাদ্যেরও ধারা রয়েছে, ঠিক তেমনই খাদ্যেরও ধারা রয়েছে। এই ধারাকে বলা হয় খাদ্য শৃঙ্খল বলা হয়, এইটাকে শৃঙ্খল বলা হয়। আর যখনই এই ধারাটা যেমন তোমার থেকে কি তোমার বাবা হয়েছে, এটা হচ্ছে বিশৃঙ্খল। তাহলে খাদ্য শৃঙ্খলটা আমরা বুঝেছি তাই না? আচ্ছা, খাদ্য শৃঙ্খলটা এখন বুঝি। এখানে একটা চিত্রটা খেয়াল করো, চিত্রটার দিকে খেয়াল করো। এখানে বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাপ্ত শক্তি এবং প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। এখানে তোমাদের একটা লাইন আমি এখানে তোমাদের মানে করে দিই, লাইনটা যোগ করে দিই, তাহলে তোমাদের আর কি বিষয়টা বোঝার সুবিধা হবে, খেয়াল করো। এইটা তোমরা একটু মুখস্থ রেখো, তাহলে কিন্তু তোমরা মানে পরবর্তীতে যখন প্রশ্নের উত্তর দেবে তখন কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে।
যে খাদ্য শৃঙ্খল আগে কাকে বলে? বাস্তুবিজ্ঞানে উদ্ভিদ থেকে প্রাণীকে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য। কিভাবে শক্তি প্রবাহ করে এটা তো আমরা জানবো প্র্যাকটিক্যালিও, মানে পড়লে তো বুঝতে পারবে না। দেখো সূর্য থেকে আমরা জানি, সূর্য থেকে গাছ মানে তোমার হচ্ছে ঘাস যেটা বা উদ্ভিদ শক্তি গ্রহণ করে কিসের মাধ্যমে বলেছিলাম? কেউ কি বলতে পারবে? সালোক সংশ্লেষণের মাধ্যমে। কী মাধ্যমে? সালোক সংশ্লেষণের মাধ্যমে। আমরা কিন্তু আগেও বলেছি, এটা কিন্তু আসবেই। সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ খাদ্য গ্রহণ করে। আচ্ছা, খাদ্য গ্রহণ করে, ভালো কথা। এবার ওই ঘাসটা আবার ছোটো ছোটো করে খায়। ঘাসটা ছোটো ছোটো করে খায়ে বেঁচে থাকে হচ্ছে তোমার ঘাস ফড়িং বেঁচে থেকে এবার আছে ব্যাঙ। ক্যারে মামা? ঘাস ফড়িং এবার হচ্ছে তোমার হচ্ছে ওই ঘাস ফড়িংকে এবার ব্যাঙ বলে, এবার আয় আমি তোকে খাই। তারপর ব্যাঙ খাওয়ার পরে কী করে? ব্যাঙকে আবার সাপ খায়, বুঝলা? ব্যাঙকে আবার সাপ খায়, তারপরে আবার সাপকে আবার ঈগল খায়। এটা হচ্ছে তোমার খাদ্য শৃঙ্খল। ঈগলকে আর কি খায়? ঈগল হচ্ছে কিং অফ বার্ডস, পাখিদের রাজা। ঈগলকে খাওয়ার মতো কেউ নাই। ক্লিয়ার বিষয়টা? ওকে, খাদ্য শৃঙ্খলটা তাহলে বুঝতে পারছো তো, তাই না? অর্থাৎ মানে তোমার উদ্ভিদ থেকে মানে পানির জন্য যে একটা খাদ্য প্রক্রিয়াটা তৈরি হয়, এই খাদ্য শৃঙ্খল বলে, এটা বুঝতে পারছো। খাদ্য জাল, এই খাদ্য জাল নিয়ে তোমাদের প্রশ্ন আছে। খাদ্য জাল নিয়ে তোমাদের প্রশ্ন আসে। দেখো, একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে একাধিক খাদ্য শৃঙ্খল, একাধিক মনে রেখো যে একাধিক খাদ্য শৃঙ্খল, একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে। এটা মনে রেখো, এই লাইনটা। খাদ্য জাল কাকে বলে? কারণ এটা আছে তোমাদের। খাদ্য জাল কাকে বলে এটা তোমরা বুঝেছো। এখানে খেয়াল করো, তোমাদের একটা চিত্রের দিকে খেয়াল করো। এখানে খাদ্য জালটা আমরা একটু আরও ভালোভাবে বুঝবো। বাঘ, টাইগার্স চিনি তো, তাই না? আচ্ছা, টাইগার। এখন আমরা কিসের থেকে যাব? নিচ থেকে যাই, তাই না? আচ্ছা, উদ্ভিদ, গাছ, হরিণকে কে খাবে? হরিণকে খাবে বাঘ। আচ্ছা, হরিণকে কে খাবে? হরিণকে কিন্তু বাঘ খাবে, ঠিক আছে? হরিণকে যখন বাঘটা খাবে, হরিণকে কে খাবে? বাঘ খাবে। আচ্ছা স্যার, বুঝলাম। এখন তোমার হচ্ছে এবারে যে এই গাছে কে থাকবে? তোমার খরগোশ থাকবে। এক কথায় আমি তোমাদের যদি প্রথম থেকে বলতে চাই, যে প্রথমে তোমার মাশরুমের থেকে আসে ঘাস তোমার ইঁদুরের প্রয়োজন, ইঁদুর খাবে সাপ। তারপর ঘাস থেকে ঘাস ফড়িং খাবে কে? ঘাস ফড়িং পাখি খাবে, ঘাস ফড়িং খাবে ব্যাঙ। তারপরে হচ্ছে ঘাস ফড়িং, তারপরে হচ্ছে খরগোশকে কে খাবে? সাপ খাবে। তারপর সাপকে খাবে ইঁদুর, মানে ঈগল খাবে। তা ইঁদুরকে খাবে ঈগল খাবে। তা কাঠবিড়ালকে খাবে ঈগল খাবে। বাঘ, তারপরে হচ্ছে খেয়াল করো, এবার হচ্ছে তোমার পতঙ্গভোজী পাখি তোমার কি ঈগলই খাবে পতঙ্গভোজী পাখিকে। তারপরে যে খরগোশ, মানে তোমার এই খরগোশকে খাবে বাঘ খাবে। তারপর হরিণকে খাবে বাঘ খাবে। এই একাধিকভাবে যে কানেক্টরস, এগুলোকে কিন্তু বলা হয় তোমার খাদ্য জালটা আসলে বুঝেছো? আসলে খাদ্য জালটা কী, খাদ্য জালটা কীভাবে হয় এটা তোমরা বুঝতে পারবে, সমস্যা নাই। চিন্তা করো একটা বিষয় চিন্তা করো। আমি খুব সংক্ষিপ্ত আকারে বুঝাই দিই বিষয়টা। একটা আমি দেখো শখ আঁকাইছি। মানুষ কী খায়? ধান খায়। কী খায়? চাল খায়। চাল কোথা থেকে হয়? কী খায়? চাল খায়। চাল কোথা থেকে হয়? ধান থেকে। ধান কোথা থেকে হয়? তোমার হচ্ছে ধান গাছ থেকে। ধান গাছ কে খায়? মানে ধান গাছ কীভাবে হয়? ধান বীজ থেকে। আচ্ছা, ওই ধানের পাতা কে খায়? ধানের পাতা ছাগল খায়, কীটপতঙ্গ খায়। ওই কীটপতঙ্গকে খায় পাখি খায়, ঘাস ফড়িং খায়। ওই ঘাস ফড়িংকে খায় ব্যাঙকে খায়, তোমার ঈগল খায়, ব্যাঙকে খায়, ঈগল আর কি খায়? এইভাবে যখন চলবে, এই ধারাবাহিক প্রক্রিয়াকে বলা হয় খাদ্য জাল। এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? ওকে, তারপরে দেখো আমাদের আরেকটা পড়া আছে নিম্নোক্ত। অনেক সময় ধরে ক্লাসটা নিচ্ছি, প্রায় শেষের দিকে চলে আসছি। ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো, একটু ধৈর্য সহকারে শেষ। আমাদের কিন্তু এই অধ্যায়টা শেষ হয়ে গেছে। দেখো 1 নাম্বারে কি বলা হয়েছে? আমাদের সঠিক উত্তরের ঠিক চিহ্ন দিতে বলা হয়েছে। যখন তোমরা 6 থেকে উঠে যাবে তখন তোমাদেরকে একটা চার্ট দেওয়া হবে, এমন একটা চার্ট দেওয়া হবে। এখানে বলা হবে যে
বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের ধরো 1 নাম্বার দেওয়া থাকবে, 1 নাম্বারে তোমাদের এই প্রশ্নটা তুলে দেওয়া থাকবে, যেটা সঠিক হবে তোমাদের ওখানে যদি ধরো ক সঠিক হয় তাহলে বৃত্তটা ভরাট করতে হবে। সেটা তোমাদের ওপর লেভেলে এখন একটু জানিয়ে রাখলাম যাতে তোমাদের সুবিধা হয় পরবর্তীতে। তো যাই হোক, আমরা এখানে টিক চিহ্ন দিতে বলা হয়েছে, যখন টিক চিহ্ন দিতে বলবে তখন কিন্তু আমাদের কোনো উপায় নেই, টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। দেখো শক্তির মূল উৎস কোনটি? সূর্য। টিক চিহ্ন দিয়ে দিয়েছি আমরা টিক চিহ্ন কিন্তু দিয়ে দিয়েছি। আচ্ছা, কোনটির জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল? কোনটির জন্য পানি উদ্ভিদের ওপর নির্ভরশীল? পানি উদ্ভিদের ওপর নির্ভরশীল কোনটির জন্য? খাদ্যর জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে এই প্রশ্নটা 500% ইম্পর্টেন্ট। কয়শো পার্সেন্ট? যদিও বা 500% হয় না, আমার স্যার শিখাইছিল জীবনে সব কিছুতে বলতে 500%, তাই আমিও বললাম এটা 500% ইম্পর্টেন্ট, অর্থাৎ এটা আসবেই, এটা আসবেই। খেয়াল করো, এই 500% ইম্পর্টেন্টটা তোমরা একটু লিখে নাও পাশে, 100% এটা, কারণ এমন প্রশ্ন আসবে। দেখো বলা হয়েছে নিচের কোনটি সঠিক? খাদ্য শৃঙ্খল। ঘাস ফড়িং কি ঘাস খায়? ঘাস খায়। ঘাস কি সাপ খায়? নো। ব্যাং ঘাস ফড়িং খায়, ইউ আর রাইট। তারপরে যে ঘাস ফড়িং ঘাস খায়, ইউ আর রাইট। ঘাস সাপ খায়, ঘাস মানে সাপ ঘাস, নো, এটা মিলে না। সাপ ঘাস ফড়িং খায়, ঘাস ব্যাং খায়, এটা মিলে না। ঘাস ফড়িং ব্যাং সাপ, এই যে এটা মিলে। দেখো ঘাস ফড়িং ব্যাং সাপ, তাহলে ঘ নাম্বারটা উত্তর, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে বলা হয়েছে খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের পার্থক্য আমরা বলেছি। এটার উত্তর যদি চাও তাহলে তোমাদের জন্য উত্তর স্ক্রিপ্টটা তৈরি করে দেওয়া হবে পরবর্তী ভিডিওর, মানে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর থাকবে, শুধু কমেন্টে বলে যাও উত্তর চাই, সাথে সাথে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে তোমরা উত্তরটা লিখতে পারবে, সমস্যা নাই। উদ্ভিদ কীভাবে পানির ওপর নির্ভরশীল? আগেও আলোচনা করেছি। মানুষ নির্ভর করে এমন 3টি জড়বস্তুর উদাহরণ দাও। মানুষ নির্ভর করে এমন 3টি জড়বস্তুর উদাহরণ দাও। তারপর হচ্ছে পরাগায়ন কি? পরাগায়ন নিয়েও আমরা আলোচনা করেছি। এই উত্তরগুলো আরও সাজাবো ইনশাল্লাহ, সাজিয়ে তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিব, তোমরা শুধু কমেন্টে জানিয়ে দাও স্যার স্যার আমার লাগবে, শুধু বলো স্যার উত্তরটা, মানে উত্তর দেন স্যার, উত্তরটা লিখে দেন, তাহলে কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। এটা বলো, ঠিক আছে, না বললেও সমস্যা নাই, আমি 2-1 ভিতরে তোমাদের ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো একটু পরে। তারপরে এখানে বলা হয়েছে যে খাদ্য শৃঙ্খল কীভাবে সাপ ও ঈগল একই রকম তা ব্যাখ্যা করো। খাদ্য শৃঙ্খলে কীভাবে সাপ এবং ঈগল একই রকম ব্যাখ্যা করো। নিচে ঘাস শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খল সঠিক ক্রম ব্যাখ্যা করো। পারবে তো? হ্যাঁ, অবশ্যই পারবে। তারপরে জীব কীভাবে বায়ুর ওপর নির্ভরশীল তা ব্যাখ্যা করো। উদ্ভিদের জন্য জীবের বিস্তার কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। তোমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছে, তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে দিয়ে রাখার পরামর্শ দিল, কেন? মানে এই উত্তরগুলো তোমাদের কিন্তু দিতে বলা হয়েছে। এখন একটা কথা বলি, শোন, একটা কথা হচ্ছে যে তোমাদের পিএসসি পরীক্ষা হোক আর বার্ষিক পরীক্ষা হোক, তোমাদের কিন্তু অবশ্যই মানে বহু নির্বাচনী প্রশ্ন করা লাগবে, প্লাস তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন করা লাগবে, বর্ণনামূলক প্রশ্ন করা লাগবে। এই বর্ণনামূলক প্রশ্ন এই 5টা করলে, এই বইয়ের যে 5টা রয়েছে এই 5টা করলে জীবনেও তুমি কমন পাবে না, জীবনেও কমন পাবে না। এখন তোর একটা কথা থাকে যে বইয়ে যদি তুমি সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে যদি R.D রিডিং পড়ে যাও, বই যদি সম্পূর্ণভাবে রিডিং পড়ে যাও, তাহলে পৃথিবীর কোনো ভাইয়ের কিছুই করতে পারবে না যদি বই তোমার ভালো করে পড়া থাকে। সাপোজ এখন বইয়ের পাশাপাশি তখন সেই যুগ নাই, বইয়ের পাশাপাশি এখন যদি তুমি ভালো কিছু করতে চাও, তাহলে আমাদের একটা সাজেশন বুক আছে, বুঝছো? সাজেশন বুকে তোমাদের সায়েন্স সাজেশন বুক আছে, যেটা হচ্ছে তোমার 5-এর জন্য, SCIENCE সায়েন্স সাজেশন, যাই হোক সায়েন্স সাজেশন বুক আছে। সেই সায়েন্স সাজেশন বুক থেকে তোমাদের কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের 5টি এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, 5টি, বেশি না, কয়টা? 5টা এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমাদের হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, যেটা পড়লে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। ওর পাবেই, তোমাদের আমি দেখাবো না সামনের ক্লাসে, তোমাদের 5টা প্রশ্ন দেখাবো না, সমস্যা নাই, সম্পূর্ণ দেখানো সম্ভব নয়, 5টা দেখাবো না। তার সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করা আছে তোমাদের জন্য, সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে পারবো। সংক্ষিপ্ত প্রশ্নকে আমরা এসকিউ দ্বারা প্রকাশ করি, মনে রাখবে, সংক্ষিপ্ত প্রশ্নকে এসকিউ দ্বারা প্রকাশ করি। আর তোমাদের এই মানে বহু নির্বাচনী প্রশ্নকে আমরা এমসিকিউ দ্বারা প্রকাশ করি,
এগুলো তোমাদের কেউ জানায় রাখবে কিনা জানি না, জানো কিনা। আর যেটা তোমাদের ডিটেলস দেওয়া থাকে, ক খ উত্তর থাকে, সেটাকে আমরা বলে শিখি, ওটা পরের হিসাব। তোমাদের যেহেতু নাই, বর্ণনামূলক প্রশ্ন আমরা জানি, তাই তো। তো ধন্যবাদ। আসলে তোমাদের প্রথম অধ্যায় এই পর্যন্তই ছিল। প্রথম অধ্যায় তোমাদের এই পর্যন্তই ছিল। প্রথম অধ্যায় আশা করি খুব ভালোভাবে তোমাদের কেটেছে। তো প্রথম অধ্যায় খুব ভালোভাবে কাটলে তোমাদের ধন্যবাদ। আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দেখাচ্ছি। আমি বলছিলাম যে সায়েন্স বুক তোমাদের জন্য রেডি আছে, সেই সায়েন্স বুক থেকে আমি তোমাদের পরে দেখাতে চাচ্ছিলাম, যে ভাবলাম যে এখনই দেখাই দিই। দেখো তোমাদের সায়েন্স বুকে তোমাদের দশম অধ্যায়ের কয়েকটি প্রশ্ন আছে, খেয়াল করো। দশম অধ্যায়ের কয়েকটি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো দেখবে যে জীববিজ্ঞান কি, জীবজগৎ কি, জীববিজ্ঞানের শাখা কয়টি, উদ্ভিদের পানির প্রতিক্রিয়া ব্যাখ্যা করো, মানে পানির পরিবেশ অনুযায়ী তাদের অঙ্গ কেমন, খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল কি, টমেটো গাছ ও মানুষের খাদ্য গ্রহণের পার্থক্য লিখো। এগুলো কিন্তু আছে। আর তার সাথে একটা এগুলোভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভাই প্রশ্ন তৈরি করা হচ্ছে, এমনভাবে 5-6টা করে। এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো, অ্যানাদার সাবজেক্ট। আর বর্ণনামূলক প্রশ্ন কোনো তোমার গাইড বলো, স্যার গাইড বলো আর যেই বলো, কোনো কিছু দরকার নাই তোমাদের। গাইড বলো, গাইডের কোনো দরকার নাই। যদি তোমরা এটুকু পড়ো, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকার ভিতরে তোমরা পেয়ে যাচ্ছ এই বইটি। ধন্যবাদ। আশা করে যাই তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করব। এই অধ্যায়টি কেমন লাগলো, আরও কিছু যদি মিস করে থাকি বা যদি ভুল হয়ে থাকে কমেন্টে বলে যেও। আর দ্বিতীয় অধ্যায়ের জন্য সকলে রেডি থাকো। আর ওই প্রশ্নগুলোর উত্তর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নাও। ধন্যবাদ সকল শিক্ষককে, ছাত্রছাত্রীদের, সকল গার্জেনদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।